সাগরকে আমরা সবসময় পৃথিবীর একটা স্থায়ী অংশ হিসেবেই ধরে নিই, তাই না? কিন্তু সেই অসীম জলরাশি যদি হঠাৎ উধাও হয়ে যায়, ধরুন কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন বিশাল মহাসাগর স্রেফ গায়েব হয়ে গেছে, মানুষ বাঁচবে কিভাবে তখন? এই একটা প্রশ্নের উপরে কিন্তু পুরো গল্পটা দাঁড়িয়ে আছে। এই ভীতিকর আর অবিশ্বাস্য রহস্যটাই মুভিটার শুরু থেকে একদম শেষ পর্যন্ত এক অদ্ভুত উত্তেজনায় আটকে রাখে। ভাবুন তো, সায়েন্স ফিকশনের সাথে যদি চরম এক সার্ভাইভাল ড্রামা মিশে যায় কেমন হবে? হ্যাঁ, 2024-এর অন্যতম আলোচিত থ্রিলার সার্ভাইভ ঠিক এমনই এক অবিশ্বাস্য টিকে থাকার গল্প। এটা শুধু সাধারণ কোনো মুভি না, বরং প্রকৃতির এক অচেনা অকল্পনীয় বিপর্যয়ের মুখে মানুষের চরম পরীক্ষার গল্প। চলুন আজ এই গল্পটাই একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, একটা প্রশ্ন করি, সাগরকে আমরা সবসময় পৃথিবীর একটা স্থায়ী অংশ হিসেবেই ধরে নিই, তাই না? কিন্তু সেই অসীম জলরাশি যদি হঠাৎ উধাও হয়ে যায়, এই ভীতিকর আর অবিশ্বাস্য রহস্যটাই মুভিটার শুরু থেকে একদম শেষ পর্যন্ত এক অদ্ভুত উত্তেজনায় আটকে রাখে। তো গল্পের শুরুটা হচ্ছে ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটা ইয়টে চমৎকার ছুটি কাটাচ্ছিল টম, তার স্ত্রী জুলিয়া আর দুই সন্তান কেসি আর বেন। কিন্তু বেনের 13তম জন্মদিনের দিনটাই পাল্টে গেল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। সকালে জুলিয়া যখন সাগরে সাঁতার কাটছে, অদ্ভুত এক স্রোত তাকে নিচের দিকে টানতে শুরু করে। সন্ধ্যায় দেখা যায় বিশাল তিমির ঝাঁক পাগলের মতো পালাচ্ছে, আর আকাশ থেকে স্যাটেলাইটগুলো আগুনের গোলার মতো আছড়ে পড়ছে। রাতে টম দেখল তাদের কম্পাস পুরোপুরি উল্টো পাল্টা ঘুরছে, আর ঠিক পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখে সাগরের কোনো অস্তিত্বই আর নেই। আর এই দৃশ্যটা দেখুন, একদম পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে কতটা ভয়ঙ্কর সেই পরিবর্তন। আগে যে জায়গাটা ছিল নীল প্রাণবন্ত ক্যারিবিয়ান সাগর, সেটা এখন শুধুই একটা শুকিয়ে যাওয়া বিষাক্ত প্রান্তর। চারদিকে কেবল প্লাস্টিক বর্জ্য, খানাখন্দ আর হাজারো মৃত সামুদ্রিক প্রাণী। মানে চোখের পলকে একটা স্বর্গীয় ভেকেশন স্পট পরিণত হলো আস্ত এক মৃত্যুপুরীতে। আমরা সবাই জানি পৃথিবীর পৃষ্ঠের প্রায় 70% পানি, তাই না? কিন্তু এই বিপর্যয়ের কারণে সেই বিশাল 70% পানি হঠাৎ করেই জায়গা বদলে ফেলেছে। ফলস্বরূপ এই পরিবারটি এখন আটকা পড়েছে পুরোপুরি শুকনো অচেনা এক সমুদ্রের তলদেশে। আর হ্যাঁ, এখান থেকে সহজে ফেরার কোনো উপায় নেই। এত বড় একটা অদ্ভুত ঘটনা কেন ঘটল? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর একদম কেন্দ্রে। একে বলে ম্যাগনেটিক পোল রিভার্সাল। সহজ কথায়, এটা এমন এক মহাজাগতিক বিপর্যয় যেখানে পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরু নিজেদের জায়গা অদল বদল করে ফেলে। আর ঠিক এই কারণে কম্পাসগুলো উল্টো ঘুরছিল। মাধ্যাকর্ষণ শক্তির বিশাল পরিবর্তনের ধাক্কায় সমুদ্রের পানি তার জায়গা থেকে সরে গিয়ে ঢুকে পড়েছে বিশ্বের অন্যান্য শুকনো অঞ্চলে। টম যেহেতু পেশায় একজন সমুদ্রবিজ্ঞানী, সে খুব দ্রুত বুঝে ফেলে পরিস্থিতি কতটা ভয়াবহ। সে হিসাব করে দেখল কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, খাবার আর পানি আছে টেনে টুনে মাত্র 4 দিনের, আর চারপাশের পরিবেশ প্রচণ্ড বিষাক্ত। কিন্তু সবচেয়ে আতঙ্কের ব্যাপার কি জানেন? এই অবস্থা চিরস্থায়ী নয়। সরে যাওয়া মহাসাগরের পানি খুব শীঘ্রই প্রচণ্ড বেগে আবার এই জায়গায় ফিরে আসবে। মানে সময় একদম ফুরিয়ে আসছে তাদের। ঠিক এমন একটা দম বন্ধ করার সময়ে রেডিওতে যোগাযোগ হয় নাটো নামের এক সাবমেরিন ক্যাপ্টেনের সাথে। তার সাবমেরিনটাও এই শুকনো তলদেশে আটকে আছে। কিন্তু একটা বড় সমস্যা হলো, তার সাবমেরিনে জায়গা আছে মাত্র 3 জনের। মানে বুঝতে পারছেন, টম আর জুলিয়াকে এখন এক চরম হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে হবে। অন্তত সন্তানদের বাঁচানোর জন্য সেই সাবমেরিনের দিকে রওনা হওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই তাদের সামনে। পরিবেশের এই বৈরী আচরণের বাইরেও সমুদ্রের তলদেশে আর একটা চরম বিপদ অপেক্ষা করছিল। সেটা হলো অন্য বেঁচে যাওয়া মানুষেরা। যাত্রার শুরুতেই তাদের দেখা হয় এক খোঁড়া আগন্তুক আর তার কুকুরের সাথে। টম দয়া করে ওই ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত লোকটাকে এক বোতল পানি দিতে এগিয়ে যায়। কিন্তু বিনিময়ে লোকটা কি করলো? একটা হারপুন দিয়ে সরাসরি টমকে গেঁথে ফেলল। টম মারা গেল তৎক্ষণাৎ। বিপদের সময় মানুষ যে কতটা হিংস্র আর স্বার্থপর হয়ে উঠতে পারে, এটা যেন তারই একটা চূড়ান্ত প্রমাণ। এখানে একটা কথা খুব সত্য, যখন পৃথিবী ধ্বংসের মুখে, তখন সবচেয়ে বিপজ্জনক শিকারী হলো অন্য মানুষ। চোখের সামনে স্বামীর এই নির্মম মৃত্যু জুলিয়াকে পুরোপুরি বদলে দেয়। একজন সাধারণ শোকাহত মা থেকে সে মুহূর্তেই হয়ে ওঠে এক লড়াকু যোদ্ধা। এখন তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক যে কোনো মূল্যে সন্তানদের ওই সাবমেরিন পর্যন্ত পৌঁছে দেওয়া।
বেঁচে থাকার এই লড়াইয়ে জুলিয়া প্রথমে তার 2 সন্তানকে ইয়টের ক্যাবিনে লুকিয়ে ফেলে। এরপর ওই উন্মাদ হামলাকারীর সাথে তার প্রাণপণ লড়াই শুরু হয়। এক পর্যায়ে মেয়ে কেসি প্রবল সাহস দেখিয়ে একটা ফ্লেয়ার গান দিয়ে হামলাকারীর মুখে গুলি করে। লোকটার গায়ে আগুন ধরে যায় আর শেষমেশ ইয়টটা এক বিশাল বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে জুলিয়া তার সন্তানদের নিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে বাঁচে। এই বিষাক্ত প্লাস্টিক ভরা প্রান্তরে মানুষের হাত থেকে বাঁচাই কিন্তু শেষ কথা নয়। একটা বিধ্বস্ত প্লেনে রাত কাটানোর পরের দিন সকালে যখন জুলিয়া ওই হামলাকারীর পিছু নিয়ে তাকে পুরোপুরি শেষ করে দেয়, তখন এক নতুন আর বিভৎস রহস্য বেরিয়ে আসে। ওই মৃতদেহের ভেতর থেকে অসংখ্য ছোট ছোট কাঁকড়া কিলবিল করে বেরিয়ে আসতে থাকে। সমুদ্রের তলদেশের এই প্রাণীরা অক্সিজেনের অভাবে আক্ষরিক অর্থেই উন্মাদ হয়ে গেছে, আর সামনে জীবন্ত বা মৃত যা পাচ্ছে তাতেই আক্রমণ চালাচ্ছে। বিপদ এখন 4 দিক থেকে। প্রথমত পরিবেশ, যা বিষাক্ত পানি আর ডিহাইড্রেশন দিয়ে ধীর মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দ্বিতীয়ত মানুষ, যারা নিজেদের স্বার্থে যে কাউকে খুন করতে প্রস্তুত। আর তৃতীয়ত এই ক্ষুধার্ত কাঁকড়ার ঝাঁক, যারা জীবন্ত মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। মানে একটা বিপদ যেন আরেকটার চেয়েও ভয়ঙ্কর। এবার একদম শেষ পর্যায়ে ঘটনাগুলো এখন একদম চূড়ান্ত আর রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোতে থাকে। ক্যাপ্টেন নাটো রেডিওতে একটা চূড়ান্ত সতর্কবার্তা দেয়। তাদের ধারণার চেয়েও অনেক দ্রুত সমুদ্রের পানি ফিরে আসছে। হাতে সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা। এর মধ্যে আবার ধেয়ে আসছে বিশাল এক কাঁকড়ার ঝাঁক। বাঁচতে হলে যে কোনো মূল্যে ওই সাবমেরিনে পৌঁছাতেই হবে। ঘড়ির কাঁটা যেন টিকটিক করে আরও দ্রুত ছুটতে শুরু করে। নিরাপদ আশ্রয়ের এই পথটুকু ছিল নিদারুণ কষ্টের। পথে একটা কার্গো কন্টেইনারের কাছে অন্য কিছু মানুষ তাদের ভেতরে ঢুকতে না দিয়ে বাইরে আটকে রাখে। মজার বা দুঃখের বিষয় হলো শেষমেশ ওই মানুষেরাই কাঁকড়ার পেটে যায়। জুলিয়া নিজে কাঁকড়ার কামড় খায় আর প্রচণ্ড ব্যথার মধ্যেও একটা লাইটার দিয়ে নিজের ক্ষতস্থান পুড়িয়ে রক্তপাত বন্ধ করে। ভাবা যায়। এরপর শুরু হয় সাবমেরিনের উদ্দেশ্যে তাদের চূড়ান্ত দৌড়। সাবমেরিনে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ঘটে আরেক বিপত্তি। একটা পাহাড়ের কাছে পাথরের ধস নেমে পথ আটকে যায়, আর পেছনে ধেয়ে আসছে সেই দানবীয় কাঁকড়ার দল। কোনো উপায় না দেখে জুলিয়া তার সন্তানদের বাঁচাতে তাদের ধাক্কা দিয়ে সামনের দিকে পাঠিয়ে দেয় আর নিজে মৃত্যুর জন্য প্রস্তুত হয়। সন্তানদের জন্য একজন মায়ের এই আত্মত্যাগ সত্যি মন ছুঁয়ে যায়। কিন্তু কেসি কি তার মাকে একা ফেলে যাবে? একদমই না। সে ফিরে আসে আর চারিদিকে চলা ভারী গোলাগুলির মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাকে দেয়ালের উপর দিয়ে টেনে তুলতে সাহায্য করে। এরপর তারা সাবমেরিনের কাছে পৌঁছায় ঠিকই, কিন্তু গিয়ে দেখে এক মর্মান্তিক দৃশ্য। ক্যাপ্টেন নাটো ততক্ষণে কাঁকড়ার আক্রমণে মারা গেছে। সাবমেরিনে ঢোকার এই দৃশ্যটা একদম হার্ট স্টপিং। বিশাল ধ্বংসাত্মক ঢেউ আছড়ে পড়ার ঠিক কয়েক সেকেন্ড আগে তারা 3 জন মিলে সাবমেরিনের ভেতরে ঢুকে হ্যাচটি সিল করে দেয়। আর ঠিক তখনই সমুদ্রের সেই বিশাল অ্যাপোকালিপটিক ঢেউ এসে আছড়ে পড়ে তাদের উপর। বেঁচে ফেরার এই মুহূর্তটা যেমন রোমাঞ্চকর, তেমনই স্বস্তিদায়ক। পুরো কাহিনীর সার্কেলটা এখানে এসে পূর্ণ হয়। একটু খেয়াল করুন, শুরুটা হয়েছিল একটা শুকনো, অরক্ষিত আর বিষাক্ত সমুদ্রের তলদেশে চরম হতাশার মধ্যে, আর শেষটা জ্ঞান ফেরার পর তারা দেখে সাবমেরিনটা একটা শহরের উপকূলে ভেসে উঠেছে, কিন্তু সেই শহরটা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত আর সমুদ্রের পানিতে প্লাবিত। তারা বেঁচে ফিরেছে ঠিকই, কিন্তু তাদের চেনা পৃথিবীটা আর আগের মতো নেই। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যখন পৃথিবীর মহাসাগরগুলো গায়েব হয়ে গিয়ে আবার এত ভয়ঙ্করভাবে ফিরে আসে, তখন এই ধ্বংসস্তূপের মাঝে মানবতার আসলে কি অবশিষ্ট থাকে? এত বড় এক মহাবিপর্যয়ে মানুষের টিকে থাকার এই লড়াই আর প্রকৃতির এই চরম প্রতিশোধ আমাদের সামনে এক বিশাল কি হতো যদি পরিস্থিতি দাঁড় করিয়ে দেয়। আসলেই তো, এমন হলে কে কি করত?